এখন অন্তত থাম। মেরে কি বিয়ের আগে বিধবা করে দিতে চাস নাকি পেতনি একটা? আরশির হাত দুটো ঈশান ধরে রেখেছে, তাই সে রেগে বলল। পেতনি তোর নানি বদমাস, ছাড় আমার হাত। ঈশান ভাব নিয়ে বলল। এই, একদম নানি নিয়ে কথা বলবি না। আমার নানি যদি বেঁচে থাকতো তাহলে মিস ওয়ার্ল্ড আমার নানি হতো। আরশি আবার বলল। শালা ছাড় আমার হাত। ঈশান ভ্রু কুঁচকে বলল। কে তোর শালা? শালা না বলে জামাই বলতে পারিস না বেয়াদব? জামাই বললে কি তোর মুখে খসে যাবে নাকি? আরশি চোখ ছোট ছোট করে বলল। তোকে জামাই বলতে আমার বইয়ে গেছে, হাদারাম একটা, বলে ভেঙচি কাটলো। ওদের ঝগড়া দেখে সবাই জোরে জোরে হেসে ফেললো, আর আরাফ মুস্কি হাসছে। জেসি বলল। থাম রে তোরা, এবার অন্তত থাম। আরাফ বলল। আমার বিশ্বাস তোমরা কোনো কিছুই করনি, ফাঁসানো হয়েছে তোমাদের, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কি কি হয়েছে জানতে পারলে তোমাদের আমি হেল্প করতে পারবো। জেসি বলল। আমি বলছি, সেদিন আরশি আসেনি, ওর পেটে ব্যথা ছিল, আমরা জানতাম না ও আসবে না। তখন ইভা ম্যাম বায়োলজি প্র্যাকটিক্যাল জমা দিতে বলেছিল। প্র্যাকটিক্যাল করতে আমাদের মনে ছিল না, আর সেই দিনই লাস্ট ডেট ছিল জমা দেওয়ার। আমরা সবাই মিলে ক্লাসে প্রেজেন্ট দিয়ে চলে গেলাম স্টোর রুমে। সেখানে বসে প্র্যাকটিক্যাল করলাম, কিন্তু সবারটা হলেও আরশিরটা হয়নি। তাই ঈশান দেয়াল টপকে কলেজের বাহিরে যায় আর নিউ একটা প্র্যাকটিক্যাল খাতা কিনে নিয়ে আসে। আবার দেয়াল টপকে কলেজে আসার পর আমরা সবাই একসাথে ওটাও করে দেই। জমা দিয়ে দিয়েছিলাম আমাদের খাতা, কিন্তু একটা আলাদা খাতায় ম্যাম সবার নাম লিখে সাইন করে নিয়ে গেল, যেখানে আমাদের নাম নেই। আর নাম না থাকলে ম্যাম বুঝিয়ে যাবে আমরা ঠিক সময়ে দেইনি। তাই আমরা সবাই মিলে ফাঁক পেয়ে চলে যাই টিচার্স রুমে, আর সেখানে গিয়ে আমাদের নামে সাইন দিয়ে আসি। আর শিটটা মাহি দিয়েছে, ও অনেক ভালো সাইন নকল করতে পারে। আমাদের কাজ শেষে আমরা বাসায় চলে যাই, আর প্রশ্নপত্র সম্পর্কে আমরা কিছুই জানি না। আরাফ সব শুনে মাথা নেড়ে বলল। তোমাদের তো সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে, স্যারকে বলনি টিচার্স রুমের ভিতরের ভিডিও দেখাতে? হিমেল বলল। স্যার বলল যে ওই দিন টিচার্স রুমের ভিতরের সিসিটিভি অফ ছিল, আর এটাও বলল এটা নাকি আমরা করেছি। ঈশান বলল। কাকে কিসব বলছিস? সে নিজে নতুন কলেজে, তাকে কিছু বলে লাভ নেই। আরাফ মুস্কি হেসে বলল। সেটা না হয় পরে দেখো যে লাভ হবে নাকি না। আরাফ সবাইকে নিয়ে ক্লাসের বাহিরে গেল। পথে মধ্যে ইমাম স্যারের সাথে দেখা, স্যার ওদের থামিয়ে বললেন। অশান্তি সৃষ্টি না করলে কি তোমাদের রাতে ঘুম হয় না? গতবার আব্দুল স্যারের রেফারেন্সে তোমাদের ছেড়ে দেওয়া হয়েছিল, এবার তোমাদের জন্য স্যারকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এবার শান্তি পেয়েছে তো তোমরা? ইমাম স্যারের কথা শুনে সবাই হতবাক। তাদের জন্য স্যারকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, যে স্যার কিনা তাদের ছায়া বিপদের সঙ্গী। বিনা অপরাধে স্যার কেন শাস্তি পাবে? ইমাম স্যার চলে গেলেন। জেসি বলে উঠে। আমরা হচ্ছি গ্রুপ হ্যাপিনেস, আমাদের ফাঁসানোর মূল্য তাদের কড়ায় গন্ডায় দিতে হবে, যারা আসল দোষী। আমরা না কোনোদিন হেরেছি, আর না তো হারবো। কি বলো সবাই? সবাই একসাথে হাতে হাত রাখলো আর হেসে বলল। এবার আমাদের পালা। সবাই হাত মিলালো, শুধু আরাফ বাদে। আরাফকে দাঁড়িয়ে থাকতে দেখে আরশি বলল। কি হলো আর ভয় পেয়ে গেলে? আমরা এমন ইটের জবাব পাটকেল দিয়ে দিই। অপমানের বদলা না নিয়ে টিসি আমরা নিচ্ছি না। মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে দরকার হলে কলেজ ছাড়বো। তুমি কি আমাদের দলে আসতে ভয় পাচ্ছ? আরাফ ঠোঁট বাঁকা করে হেসে বলল। রিস্ক নিয়ে কাজ করার মজাই আলাদা। ভয় বলে কোনো শব্দ আরাফের ডিকশনারিতে নেই বলে সেও আরশির হাতের উপর হাত রাখলো। আরশি হেসে বলল। ওয়েলকাম টু ইউ আওয়ার গ্রুপ হ্যাপিনেস। তারা সবাই বেরিয়ে পড়লো একটা নতুন তথ্য খোঁজার উদ্দেশ্যে। এটা শুধুমাত্র একটা তথ্য বা কিছু জানার লড়াই নয়, নিজেদের বাঁচানো এবং তার সাথে আব্দুল স্যারের সম্মানের তথ্য। তাদের বাঁচাতেই আজ স্যারের এত বড় অসম্মান হলো। যতক্ষণ না আসল দোষীকে শাস্তি আর আব্দুল স্যারের সম্মান ফিরিয়ে দিচ্ছে, ততক্ষণ কিছুতেই গ্রুপ হ্যাপিনেস থাকবে না। কি মনে হয়, গ্রুপ হ্যাপিনেস কি পারবে নিজেদের নির্দোষ প্রমাণ করতে, নাকি তাদের জন্য সামনে অন্য ঝড় ঘনিয়ে আসছে? সম্মান মানুষের জীবনের সবচেয়ে বড় একটি অঙ্ক।
এমন অনেক মানুষ আছে যাদের আত্মবিশ্বাসী তাদের জীবনের সব। একজন শিক্ষক সবচেয়ে সম্মানিত ব্যক্তি হয়ে থাকেন, কিন্তু যখন সেই শিক্ষক বিনা অপরাধে অপরাধী হয় এবং তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়, তখন সেই জিনিসটা সবচেয়ে অপমানের মতো অনুভব হয়। গ্রুপ হ্যাপিনেস যখন একবার মাঠে নেমেছে, তখন তারা সত্য উদ্ঘাটন করে পরেই হাল ছাড়বে। অপমানের সাথে নয়, দরকার হলে সম্মানের সাথে মাথা উঁচু করে কলেজ ছাড়বে, আর আব্দুল স্যারকেও তার শিক্ষাগত সম্মানে ফিরিয়ে দিবে। ঈশানরা সবাই একসাথে টিচার রুমে চলে গেল, সাথে আরাফও আছে। আজ থেকে আরাফও গ্রুপ হ্যাপিনেসের নিউ মেম্বার। তাদের সকলের মুখে এখন ভয়ের আতঙ্ক থাকার কথা, কিন্তু ভয় হয়তো বা ভুলে গেছে এরা কারা। যদি কোনো দিন ভয় এদের কাছে আসে, তাহলে এরা ভেংচি কেটে চলে যাবে, আর ভয় এদের দেখে বলবে, শালার মানুষ আমাকে দেখে ভয় ভয় করে, আর তোদের কোন মাটি দিয়ে বানিয়েছে রে যে আমাকে দেখে ভেংচি কাটলি। ঈশানরা হেঁটে যাচ্ছে, এমন সময় পথিমধ্যে আব্দুল স্যারের সাথে দেখা। স্যারের মুখ দেখেই বোঝা যাচ্ছে ঠিক কী পরিমাণ সে লজ্জা আর অপমান বোধ করছেন। আর সে দৌড়ে স্যারকে জড়িয়ে ধরল আর কান্না করে বলল, বিশ্বাস করুন স্যার, আমরা এমন কোনো কাজ করিনি, আর আপনার অসম্মান হোক এটাও চাইনি। স্যার আরশির মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে নরম সুরে বললেন, আরশি, একটা কথা মনে রাখো, না আমি তোমাদের কখনো অবিশ্বাস করেছি, না কোনোদিন করব। আমার সন্তানরা কখনো এরকম করতে পারে না, অন্তত আমি এরকম শিক্ষা দেইনি। ঈশান এগিয়ে এসে স্যারের কাছে দাঁড়িয়ে বলল, বিশ্বাস করুন স্যার, আপনার সম্মান ফিরিয়ে দিয়ে পরে এই ঈশান থামবে, এর আগে নয়। বাকি সবাই হেসে একই সাথে বলে উঠল। আর আমরাও। স্যার ওদের কথা শুনে শুধু মুচকি হাসলেন। পরবর্তীতে স্যার ওদের অফিস রুমে নিয়ে আসলেন সিসিটিভি চেক করার জন্য। আজকেই তাদের শেষ দিন এই কলেজে। আরাফ হঠাৎই বলে উঠল, স্যার, পুরো কলেজের সিসিটিভি থেকে কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। আপনি এখন একটা কাজ করুন, পুরো কলেজের সিসিটিভি অফ করে দিন, বাকিটা আমি আর ঈশান দেখে নিচ্ছি। আরাফের কথা মতো সিসিটিভি অফ করে দেওয়া হয়েছে, আর ঈশানকে নিয়ে আরাফ চলে গেল টিচার রুমে আশেপাশে দেখতে। আরাফ ঈশান দুজনই দেখতে লাগলো, কিন্তু যথেষ্ট কোনো প্রমাণ তারা পেল না। ঈশান বলল, বুঝলে আরাফ, যে আমাদের ফাঁসিয়েছে সে আগে থেকে প্ল্যান করে রেখেছিল, নইলে কোনো প্রমাণ নেই কেন? আরাফ শুধু মাথা নাড়ল। কিছু একটা ম্যাজিক হোক, সে এটা চায়। শেষমেশ হতাশ হয়ে ঈশান আর আরাফ করিডোর দিয়ে হেঁটে আসছিল। ঈশান করিডোর ফেলে আগে চলে গেলেও আরাফ দাঁড়িয়ে গেল। ঈশান বলল, কি হলো কি? আরাফ হঠাৎ দাঁড়িয়ে গেলে কেন? আরাফ ইশারা করে চুপ থাকতে বলল, আর ঈশানকে এদিকে আসতে ইশারা করলো। ঈশান কাছে আসলেই আরাফ বলল, ঈশান, আমার মনে হচ্ছে কেউ একজন প্রিন্সিপাল রুমে ঢুকতে চাইছে, তাও অতি গোপনে। ঈশান আর আরাফ আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাচ্ছে। ঈশান পাশে কিছু বাঁশ দেখতে পেল, যেগুলো হয়তো কোনো কাজের জন্য রাখা হয়েছে। ঈশান একটা বাঁশ নিয়ে নেয় হাতে, কারণ কলেজ ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তারা ছাড়া হয়তো কোনো টিচারও নেই, তাহলে প্রিন্সিপাল রুমে কে যেতে চাচ্ছে? ঈশান মাথার উপর বাঁশ নিয়ে যেই না অন্ধকারে দাঁড়িয়ে থাকা আগন্তুককে মারবে, তার আগেই আগন্তুক ঈশানের পা বরাবর এক লাথি মেরে দিল, আর ঈশান তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে হয়ে গেল পোগার পা। আরাফ আগন্তুকের হাত ধরে দেওয়ালের সাথে চেপে ধরে। অন্ধকারে কাউকে দেখার জো নেই, কারণ লাইট অফ করা। আরাফ আজ করতে পেরেছে যে আগন্তুক তার থেকে হাইটে ছোট। আগন্তুক আরাফের হাত থেকে ছোটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, আর আরাফ তার হাতের বাঁধন আরো শক্ত করছে। এরই মধ্যে লাইট জ্বলে উঠল। আরাফের সামনে দৃশ্যমান হলো মায়াবী মুখমণ্ডল, কারণ তার চাহনি, চোখে তার অস্ত্রতা। আরাফ হাতের বাঁধন থেকে আগন্তুকের মুক্ত করে দিল। হঠাৎ লাইটের আলোর কারণে ঈশান ঠিক মতো চোখ খুলতে পারছে না। ঝাপসা আলোয় দেখলো আরাফের সাথে কেউ দাঁড়িয়ে। ঈশান কোনো কিছু না ভেবে সেদিকে বাঁশ নিয়ে এগিয়ে এলো।
বাঁশ দিয়ে আঘাত করার উদ্দেশ্যে। সে আঘাত করেও দেয়, কিন্তু আরাফ সেটা বুঝে আগন্তুককে আড়াল করে দাঁড়ায়। এতে বেশি লাভ হলো বলে মনে হয় না। বাঁশের বাড়িটা বেশিরভাগই লেগেছে আরাফের হাতে, বাকিটা আগন্তুকের পিঠে। ঈশান চোখ ভালোভাবে ডলে দেখতে পেল আরাফ আরশিকে আড়াল করে দাঁড়িয়ে আছে। আরাফের এত কাছে আরশিকে দেখে তার বুকটা কেঁপে উঠল। আরশি আচমকা ঈশানের কান চেপে ধরল। এই খাম্মার বাচ্চা, তোর মাথায় কি সেন্স নেই? সেন্স কি রাস্তায় ফেলে আসছিস? আর একটু হলে তো এখানেই পটল তুলতাম। জেসি আরশির কাছে এসে ওদের ছাড়ালো। আরাফ এগিয়ে আসলো আর আরশি ফুসফুস করতে হিমেল বলল, কিরে ভাই ঈশান, আরশির শাস্তি যেন না পাওয়া লাগে তার জন্য তুই সবসময় ওরে বাঁচিয়ে রাখিস, আর সে কি না তুই আর একটু হলে ওরে মেরে ফেলতি? তোর জানেমান আর একটু হলে উপরে চলে যেত যদি না আরাফ ভাই না থাকতো। আরশি আরাফের কাছে চলে গেল আর বলল, আরাফ, ব্যথা কি বেশি পেয়েছো? সরি, আমাকে বাঁচাতেই এমনটা হলো। কোথায় লেগেছে দেখি তো। এই বলে আরশি আরাফের হাত ধরে দেখতে লাগলো, আর আরাফ চোখের পলক না ফেলে মেয়েটাকে দেখছে। কখনো এত কাছ থেকে আরশিকে দেখা হয়ে ওঠেনি। মেয়েটা যে এত মায়াবী সেটা এখন উপলব্ধি করতে পারছে আরাফ। আরশি হেসে বলল, আমার কিছু হয়নি তো, তুমি অনেক পাওয়ারফুল একজন পারসন। আরাফ আরশির হাসি দেখতে লাগলো। মেয়েটার হাসি এত সুন্দর কেন? যেই সেই সুন্দর না, যাকে বলে মারাত্মক সুন্দর। মেয়েটা ফর্সা নয়, কিন্তু তাও কত মায়াময় সে। আরশির হাসির সাথে সাথে আরাফের মুখেও হাসি ফুটে উঠছে। ঈশান আরশিকে দেখে বলল, কি রে ভাই, এত জোরে কেউ লাথি মারে? এখনই তো আমার পাটা পঙ্গু হয়ে যেত। আরশির রাগী লুক নিয়ে বলল, আর তুই যে আমার মাথা ফাটানোর প্ল্যান করেছিলি, তার বেলায় আর একটু হলেই তো যাই তো আমার মাথাটা। আরাফ আরশিকে থামিয়ে বলল। আরশি, তুমি এখানে কি করছো? আরশি আরাফকে হাতের ইশারায় একটা ক্যামেরা দেখালো, যেটা করিডোরের একদম শেষ দিকে। দেখাই যায় না এমন। আরাফ আরশিকে ফের বলল, দেখো আরশি, আমরা সব ক্যামেরার ফুটেজ দেখেছি, সেখানে কিছুই পাওয়া যায়নি। তাহলে নতুন করে আবার এসব দেখে কি হবে? আরশি হেসে বলল, এই আরশি কখনো কোনো কাঁচা কাজ করে না। আমি দেখলাম এই ক্যামেরার তারটা প্রিন্সিপাল রুমে চলে গেছে, যেটা বাকি ক্যামেরার ক্ষেত্রে হয়নি। তাই তো আমি প্রিন্সিপাল রুমে যেতে চাইছিলাম দেখার জন্য, তার আগেই তোমরা চলে এলে, আর আমার কাজটা গেল মাটির ভেতরে ঢুকে। আরাফ আরশির কথা সম্পূর্ণ শুনে আশেপাশে সব দেখে নিল। পরে আরশির দিকে তাকে মুস্কি হাসলো, সাথে কিছু একটা ইশারাও দিল। ঈশান দরজা খুলতে চাইলে তাও হলো না। আরাফও চেষ্টা করলো, কিন্তু তাও হলো না। আব্দুল স্যারও ওদের কাছে এসে পড়েছে। বাচ্চারা, আমাদের হাতে সময় নেই, এবার কলেজ থেকে যেতে হবে। আমরা অনেক চেষ্টা করেছি, ভাগ্যে যা ছিল তাই হয়েছে, চলো এবার। আরশি আব্দুল স্যারকে থামিয়ে বলল, স্যার, চিন্তা করবেন না, এখন আমাদের কান্না করার সময় নয়। অন্য কেউ হলে এখন কান্না করতো, কিন্তু আমরা কারা জানিনি তো। এবার আমরা কান্না করাবো তাদের, যাদের আমাদের প্রতি দরদ বেশি। তাদের কেউ তো আমাদের দরদটা দেখাতে হবে যে তাদের তুলনায় আমরা কি পরিমাণ ভালো, সাথে এক ভয়ঙ্কর হাসি। বলেই মাহির মাথা থেকে ক্লিপ খুলে দিল, কারণ কারো কাছে চাবি নেই তাই। আরশি ক্লিপ দিয়ে দরজাটা খোলার চেষ্টা করছে, আর আব্দুল স্যার ভয় পাচ্ছে কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। ঈশান বিরক্ত হয়ে বলল, ওইভাবে দরজা খুলবে না, দরজা ভাঙতে হবে সর সামনে থেকে, অকর্মার থেকে। আরশির দাঁত খেসে বলল, অকর্মা তোর 14 গোষ্ঠী শালা, আমাকে এই সব বললে খবর আছে তোর। ঈশান কিছু বলার আগে আরশির দরজা খুলে ফেলল। দরজা খুলে সেই একটা ভাব নিয়ে তাকালো, সাথে বিশ্বজয়ের হাসি ফ্রি। নে এবার বল, অকর্মাকে? তোর যা শরীর, দরজা ভাঙা দূর থাক, নড়বেই না। ঈশান মাছি তাড়ানোর মতো করে বলল, ঠিক আছে, এখন ভেতরে চল, কাজ শেষ করে আবার বাসায় যেতে হবে। তারা সবাই মিলে ভেতরে গেল, কিন্তু সমস্যা হলো কম্পিউটারের পিন দেওয়া। আরাফ বলল, সরো, আমি দেখছি। কিছুক্ষণের মাঝেই আরাফ কম্পিউটারটি অন করে দিল। সবাই তা দেখে হা হয়ে গেল। সবাই জানতে চাইলো যে সে এটা কিভাবে করলো। প্রশ্নের বিনিময়ে আরাফ শুধু হাসলো। আরাফের হাসিতে আরশির সন্দেহ কিছুটা বেড়ে গেল। সে শুধু মনে মনে ভাবলো,
আরাফ কি আমাদের থেকে কিছু লুকাচ্ছে? সবাই সেদিনের সিসিটিভি চেক করতে লাগলো। হঠাৎ করে সবার চোখ একটা জায়গায় আটকে গেল। তারা যা দেখলো হয়তো তারা তা আশা করেনি, তাই তো তাদের চোখে অবিশ্বাসের ছায়া ভেসে উঠেছে। আরাফ কিছুই বুঝে উঠতে পারছে না তারা যা দেখছে তা কি আদৌ সম্ভব। সবাই একই সঙ্গে আব্দুল স্যারের দিকে তাকালো, আর স্যার নির্বাক হয়ে সিসিটিভির দিকে তাকিয়ে আছেন। কি ছিল ফুটেজে যা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। সূর্যের তেজ কমে গিয়েছে দুপুর গড়িয়ে কিছুক্ষণ আগে, কিন্তু গরমের তোপ এখনো রয়ে গিয়েছে। সাধারণত গরমের কারণে মানুষ ঘামে চুপচুপে হয়ে যায়। গ্রুপ হ্যাপিনেসের মেম্বাররা ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, কিন্তু সেটা গরমের নয়, অতিরিক্ত অস্থিরতার জন্য। তারা সিসিটিভিতে যা দেখলো তা কি আদৌ সত্যি? আরশি আব্দুল স্যারকে বলল, বলুন না স্যার, এটা মিথ্যা। আব্দুল স্যার কপালের ঘাম মুছে বললেন, আমারও কিছু বিশ্বাস হচ্ছে না। ঈশান ভ্রু কুঁচকে বলল, কেন স্যার, প্রমোদ তো সব সামনে আছে, তাহলে বিশ্বাস করছেন না কেন যে ফরহাদ স্যারই আমাদের ফাঁসিয়েছে? আরশির কিছুই বিশ্বাস হচ্ছে না, কারণ ফাহাদ স্যার তাদের যথেষ্ট ভালোবাসেন। সে এরকম কেন করবে? বাকি সবাই নির্বাক হয়ে তাকিয়ে আছে, তাদের বলার মতো কিছুই নেই। আব্দুল স্যার বললেন, আমি জানি স্যার এমনটা কেন করেছেন। সবাই স্যারের দিকে তাকালো। আব্দুল স্যার যদি সব আগে থেকেই জেনে থাকেন তাহলে আগে কেন কিছু বলেননি? আরাব বলল, স্যার আপনি জানেন, তাহলে আগে বলেননি কেন? আব্দুল স্যার বললেন, ফরহাদ স্যার আর কেউ না, ফাহাদের বাবা। ফাহাদের সাথে তোমাদের ঝামেলা অনেক দিনের, তাই হয়তো স্যার এমনটা করেছেন। বলেই তিনি চোখ মুছলেন, কারণ ফাহাদ স্যার ছিলেন তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন। আরাব সহ সবাই বুঝলো ঠিক কি পরিমাণ ষড়যন্ত্র করা হয়েছে তাদের বিরুদ্ধে। আরাব সিসিটিভির ফুটেজটা সেভ করে সবার ফোনে পাঠিয়ে দিল আর বলল, সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনো। এখান থেকে সোজা নিজেদের বাসায় যাবে, আর তারপর আর কিছু বলার আগে আরাফ লক্ষ্য করলো দরজার কাছে কেউ একজন ছিল, কিন্তু মাত্রই কেউ এখান থেকে সরে গিয়েছে। আরাফ আর কিছু বলল না, শুধু বলল, সবাই বাসায় চলে যাও, কাল দেখা হবে ইনশাল্লাহ, কিন্তু সেটা হবে এক নতুন পরিচয়, যেটা হয়তো তোমরা আশাই করবে না বা বিশ্বাস করতে পারবে না। বলে মুস্কি হেসে চলে গেল সে। আরশি ভাবছে আরাব আসলে কি বোঝাতে চাইলো। ও তো আমাদের অনেক সাহায্য করছে, কিন্তু তারপরও কোথাও একটা গন্ডগোল রয়ে গেছে মনে হচ্ছে। সেদিন তারা চলে গেল কলেজ থেকে। আব্দুল স্যার সম্পূর্ণভাবে ভেঙে পড়েছেন। কাছের মানুষের কাছ থেকেই বেইমানি কোনো মানুষই মেনে নিতে পারে না। আরশি কলেজ শেষে হেঁটে যাচ্ছে, কেন যেন তার মনে হচ্ছে কেউ তার পিছু নিয়েছে। আরশি পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না। কই কেউ নেই, সবই তার মনের ভুল ধারণা। আরশি বাসার সামনের রাস্তার গাড়ি খুবই কম চলাচল করে, আজকেও তাই গাড়ির সংখ্যা নেই বললেই চলে। আরশি হেঁটে যাচ্ছে আর তার মনে হচ্ছে কারো পায়ের গতি অনেক কাছে চলে এসেছে। হঠাৎই কেউ তাকে ধাক্কা দিল, আর সে পিচ ঢালার রাস্তায় পড়ে গিয়ে মাথায় কিছুটা ব্যথাও পেল। আশির চোখ খুলতে পারছে না, ঝাপসা হয়ে যাচ্ছে সব। ঝাপসা চোখের সামনে তাকালো সে, দেখলো কেউ তার ব্যাগ নিয়ে কিছু একটা খুঁজছে। কে হতে পারে সে? কে দিল তাকে ধাক্কাটা? বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না, চোখটা বুজে গেল। চোখ বোঝার আগে আগন্তুককে এক পলক দেখে নিল আর স্পষ্ট আওয়াজে বলল, ফাহাদ। আর সে চোখ খুলে দেখতে পেল তার মা শায়লা আহমেদ ওড়না চেপে কান্না করছে, আর তার পাশে তার ভাই আবির বসে আছে। আরশির বাবা দূরে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার মুখ সম্পূর্ণ স্বাভাবিক। বা পাশে তাকানোর পর সে আরো একজনকে দেখতে পেল। আরে এ তো কাছের ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তার। আরশির হাতে স্লাইন লাগানো। অনেকটা সময় নিয়ে আরশি মুখ খুলে কথা বলল, আমি এখানে কি করে এলাম মা? আরশির ছোট ভাই আবির বলল, আপু তুমি তো সামনের রাস্তায় পড়েছিলে, আব্বু কাজ থেকে ফেরার পথে তোমাকে পড়ে থাকতে দেখে বাসায় নিয়ে আসছে। তুমি রাস্তায় কিভাবে পড়ে গেলে আপু? আরশি ভাবলো তাকে ধাক্কা দেওয়ার কথাটা বলা যাবে না, তাহলে মা বাবা চিন্তা করবে, ব্যাপারটা অনেক খারাপ দিকে চলে যেতে পারে। আরিফ আহমেদ আরশিকে জিজ্ঞেস করলেন, আরশি কিভাবে পড়ে গেলে? আর এতটা ব্যথাই বা কিভাবে পাও তুমি? রাস্তা দিয়ে হাঁটার সময় মন কোথায় থাকে? আরশি চুপ করে বাবার বোকা সয়ে নিল।
আরশির বাবা চলে গেলে আরশির মা আরশির জন্য খাবার আনতে গেলেন আর বললেন সে যেন ফ্রেশ হয়ে নেয়। আরশি যেই না ফ্রেশ হতে যাবে হঠাৎই মনে পড়লো কেউ তার ব্যাগ থেকে কিছু একটা খুঁজেছিল। আরশি দৌড়ে তার ব্যাগের কাছে গেল, সব পেল, তার ফোন সে পেল না। আমার ফোনটা কোথায়? এখানেই তো রেখেছিলাম, গেলটা কোথায়? আরশি তার মাকে জিজ্ঞেস করলো সে কি তার ফোন ধরেছে কিনা। আরশির মা বললেন তিনি আরশির ফোন ধরেননি বা দেখেননি পর্যন্ত। আরশির মাথা ঘুরছে, কোথায় গেল তার ফোন। তার হঠাৎই মনে পড়লো ফাহাদকে দেখার কথা, তার মানে ফোনটা ওই গাধাটাই নিয়েছে। ফহেদ তোর বাচ্চা, আমার সাথে লাগতে আসার মজা হাড়ে হাড়ে পেতে হবে তোর। জানিস না তুই কার পিছনে লেগেছিস? কাল তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। ভিডিও তো সবার ফোনে দেয়া আছে। আমার ফোন নিয়ে কোনো লাভ নেই চান্দু, কালকে আসল মজাটা হবে। বলেই একটা শয়তানি হাসি দিল আরশি। ফোন হারানোর দুঃখ নেই তার, কিন্তু তার বাবার অবস্থা এইরকম নয় যে এখন একটা ফোন চাইবে আর তার বাবা তাকে দিয়ে দিবে। অনেক কষ্টে জমানো টাকা কিনা ফোন ছিল সেটা, যা দিয়ে আরশি অনলাইনে ক্লাস করত। তাও গেল, এখন আর কিছু করার নেই। ভাবতে ভাবতে সারা দিন শেষ, ক্লান্তিতে দু চোখ বুঝলো আরশি। পরের দিন সকালে বললাম তো আজ কলেজ যেতে হবে না, বিশ্রাম নে তুই, কাল থেকে কলেজ যাস। আরশি বিরক্তিতে উচ্চারণ করলো, ভ্রু কুঁচকে বলল, বলেছি তো মা, চিন্তা করো না, আমি ঠিক আছি। আজ কলেজে যেতেই হবে, অনেক দরকারি কাজ আছে আমার। কাজ আজ না গেলে ফাহাদের আসল রহস্য সবার সামনে আনা, আর ওকে অপমানিত হতে দেখব কি করে। আজ তো যেতেই হবে আমার। আরশির মা কিছুতেই ওকে আটকাতে পারলো না। শেষমেশ আরশিকে আর বাধা দেওয়া গেল না, কলেজের উদ্দেশ্যে রওনা দিল সে। আরশি আপন মনে হাসছে আর হাসছে, আজ তার জীবনের বিশেষ দিন। এক সময় জেসি বলেছিল সময় হলে ওই মুখ পোড়া ফাহাদের মুখে ঝামা ঘষে দিবে। আজকে সেই কাঙ্ক্ষিত দিন। আরশির আজ অনেক আনন্দ হচ্ছে, যদিও তার হাঁটুতে ব্যথা, কিন্তু মনের আনন্দের কাছে সব কিছুই তুচ্ছ। আরশি কলেজ গেটে পেরিয়ে প্রবেশ করা মাত্রই তার কাছে ঈশান দৌড়ে আসে, আর বাকি সবাইও। আরশি সবাইকে দেখে এক হাসি দিল। কিরে, তোরা এমন বাংলার পাঁচের মতো মুখ করে রেখেছিস কেন? এনজয় কর, আজ আমরা হাসবো আর ওই ডার্কনেস গ্রুপের সবাই কাঁদবে। বলেই হাসতে লাগলো সে। ঈশানের মেজাজ তুঙ্গে, সে কড়া মেজাজে বলল, আরশি, ফোন কই তোর? দে ফোনটা দে, এক্ষুনি অনেক জরুরি কাজ আছে। আরশি আমতা আমতা করে বলল, ফোন তো এখন নেই আমার কাছে। ঈশান বলল, বাসায় আছে তো? চল তোর বাসা থেকে ফোন নিয়ে আসে, তাড়াতাড়ি চল। আরশি, সময় নেই আমাদের হাতে। আরশি ঈশানকে আটকে বলল। ঈশান, আমার বাসায় ফোনটা নেই। ঈশান অস্বাভাবিকভাবে বলল, মানে তাহলে কোথায় আছে ফোন? আশিক কালকে যা হয়েছে তা সব বলল। বলার পর জেসি সব শুনে বলল, আশিরে শুধু তুই না, ফাহাদের দলের সবাই কালকে প্ল্যান করে আমাদের রাস্তা আটকে ভিডিওটি ডিলিট করে পরে শান্ত হয়েছে। আশিক সব শুনে ঈশানের দিকে তাকিয়ে বলল, ঈশান ভাই আমার, তোর কাছে নিশ্চয়ই ভিডিওটা আছে। ঈশান ভ্রুকুসকে বলল, থাকলে কি আর তোকে ভিডিওর কথা জিজ্ঞেস করতাম? কাল কোচিং সেন্টার থেকে ফেরার পথে ওরা আমাকে আটকেছে, ফাইট করেও লাভ হয়নি। ওরা 4 জন আর আমি ছিলাম একা, কি করতাম বল? আরশি সহ সবাই চিন্তায় পড়ে গেল, কি হবে এবার, কিভাবে বাঁচবে তারা। আরশি হঠাৎই বলে উঠল, আরফ কই? ওর কাছে নিশ্চয় আছে। মাহি তিরস্কার করে বলল, আরফ ছিল বলে আজ আমাদের এই করুণ পরিণতি। আরশি বলল, কেন? আরফ তো আমাদের উপকারই করলো, তাহলে ওর সম্পর্কে এভাবে কথা বলছিস কেন? আরশি আর কিছু বললেও ঈশান চুপ করে আছে, যেন তারা এমন কিছু জানে যা আরশি জানে না। আরশির কথা বলার আগেই পেছন থেকে কেউ বলে উঠল, আরে আসি যে, তা কি খবর? প্রমাণ সব ঠিক আছে তো, নাকি সব হাওয়া? বলেই হাসতে লাগলো ফাহাদ। আরশির ফাহাদকে দেখে যতটা রাগ লাগছে তার থেকেও বেশি খারাপ লাগছে আরাফকে ওদের সাথে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে। আরশি 2 পা পিছিয়ে গেল। জেসি আরশিকে ধরে রাখলো, নইলে মেয়েটা আকস্মিক শকে পড়ে যেতে পারে। এত চাপ সয়ে নেওয়ার মেয়ে আরশি নয়। আরশির চোখ ছলছল করে উঠল। বলো না আরফ, আমি যা দেখছি তা মিথ্যা?
ফাহাদ সহ আরাফও হেসে ফেলল। ফাহাদ বলল, এতটা সময় লাগলো বুঝতে? আরাফি আমাদের সব বলেছে, আর সিসিটিভি ফুটেজের ভিডিও তোমাদের ফোনে দিয়েছে, যেন তোমরা ওকে বিশ্বাস করো। পরবর্তীতে আরাফ আর আমি প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে সেদিনের সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিয়েছি। এখন আর কোনো প্রমাণ নেই। তোমাদের সবাইকে আজ কলেজ থেকে ধাক্কা মেরে বাইরে বের করে দেওয়া হবে। এখনো তারা হাসে। আরশি এত বড় একটা ধাক্কা মানতে পারছে না। শেষ পর্যন্ত আরাপ এমন একটা করলো, দোষ না করেও আজ দোষ মাথায় নিয়ে অসম্মানের সাথে কলেজ ছাড়তে হবে। এর থেকে ঘৃণার আর কি হতে পারে? চোখে পানি নিয়ে আরশি আরাফের দিকে তাকাতে তাকাতে চলে গেল। বিশ্বাস এমন একটা জিনিস যা সবার প্রতি আসে না। বিশ্বাস অর্জন করে নিতে হয় নিজের পরিশ্রমে। পুরো কলেজের চোখে গ্রুপে হ্যাপিনেস দোষী হলেও আব্দুল স্যার জানেন তার দেওয়া শিক্ষা কখনোই খারাপ হতে পারে না। তাই তো আজ এই করুণ পরিণতি স্যার মেনে নিলেন। পুরো মাঠ জুড়ে স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে, কারণ প্রিন্সিপাল স্যার আজ একটি জরুরি ঘোষণা করবে। সবাই অবশ্য জানে কি হতে পারে সেই ঘোষণা। ঈশান সহ সবাই দাঁড়িয়ে আছে একসাথে। ঈশান সবার উদ্দেশ্যে বলল, সবাই আমার কথা মন দিয়ে শোন। আমরা কোনো অপরাধ করিনি। হ্যাঁ, সবাই বিশ্বাস করেছে যে আমরা আসল দোষী, কিন্তু সত্যটা আর কেউ না জানুক, আল্লাহ তো জানে। তাহলে এত টেনশন কেন নিচ্ছিস? জেসি বলল, ঈশান, তুই বুঝতে পারছিস না, এটা শুধুমাত্র একটা অপরাধের বিষয় নয়, এখানে আমাদের পাশাপাশি আব্দুল স্যারেরও সম্মান জড়িত আছে। ঈশান বলে, তো অন্য যখন আমরা করিনি, তাহলে সে অসম্মান কেন গায়ে মাখবো? সবাই জানে ঈশানকে এখন কিছু বলেও লাভ হবে না। সবাই নিজেদের মধ্যে নিঃশেষ হয়ে যাচ্ছে। ভেতরে সবাই হাহাকার করছে। টিসি দেওয়ার পরিবর্তে তাদের জীবনে কি হবে তা নিয়ে তাদের যত চিন্তা। সবাই অন্য কলেজে চলে যেতে পারবে, সেটা বড় কোনো বিষয় নয়, কিন্তু তাদের বন্ধুর দলটা যে এখানে আজ শেষ হয়ে যাবে। আর হবে না আগের মতো হাসি আড্ডা দেওয়া, একসাথে ঘুরতে যাওয়া, তার সাথে টিফিনে ভাগ করে খাওয়া, সবই এখন শুধু স্মৃতি হয়ে থাকবে। প্রিন্সিপাল স্যার মাইকে ঘোষণা দিলেন গ্রুপ হ্যাপিনেসকে স্টেজে উঠে আসার জন্য। ঈশান সবাইকে সাহস দিলেও সে ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। এখন সেও যদি তা প্রকাশ করে তাহলে সবাই আরো ভেঙে পড়বে। সবচেয়ে বেশি করুণ অবস্থা হবে আরশির। সবাই অন্য কলেজে চলে যেতেই পারবে, কিন্তু আরশির বাবা, সে কি ওরে আর পড়াবে? এমনিতেই ওর আর্থিক যে অবস্থা। ঈশান আরশির দিকে তাকালো। মেয়েটার মুখ করুণ হয়ে আছে, চোখ টলটল করে উঠছে তার। হয়তো এক্ষুনি তার চোখ দিয়ে বাদ ভাঙ্গা জল গড়িয়ে পড়বে। ঈশান সহ সবাই স্টেজে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। আজ ঈশানও তার হার স্বীকার করে নিল শেষ পর্যন্ত। প্রিন্সিপাল স্যার আরাফ আর ফাহাদকে বললেন তার দল সহ স্টেজে উঠে টিসি পেপার ওদের সবার হাতে তুলে দিতে। ফাহাদ একটা বিশ্রী হাসি দিল এই কথা শুনে। এটা তো মেঘ না চাইতেও জল পাওয়ার মতো ব্যাপার। ঈশানেরও বলার মতো কিছুই নেই। ফাহাদের দলের সবাই ঈশানদের হাতে টিসি পেপার তুলে দিল। ফাহাদ মুস্কি হেসে ঈশানের কানের কাছে মুখ নিয়ে বলল, বিশ্বাস করো, আমি আমার জন্য প্রশ্নপত্র চুরি করতে গিয়েছিলাম, কিন্তু আমি টিচার্স রুম থেকে বেরিয়ে যাওয়ার পর তোরা ঢুকলি। সেটা আর কেউ না দেখলেও তো আমি কিন্তু ঠিকই দেখেছিলাম। তাই তো তোকে ফাঁসাতে আমার অত বেশি কষ্ট করতে হয়নি। পরীক্ষায় ভালো করা যাবে, তার সাথে তোদেরকেও একটা উচিত শিক্ষা দেওয়া যাবে। এক ডিলে দুই পাখি, কে না মারতে চায়। ঈশান দাঁত কিরমির করে বলল, ট্রাস্ট মি, আজ হাত বাঁধা বলে, না তো আজ তোর শেষ দিন করে ছাড়তাম। ঈশানের কথায় ফাহাদ মুখ চেপে হাসতে লাগলো। তাই বুঝি? আহারে বেচারাটা, তোর জন্য এক মায়া লাগছে রে। পাদরে মাপছে, হার স্বীকার কর, তাহলে তোদের বাঁচিয়ে দিতে পারি। ঈশানের রাগের মাত্রা তরতর করে বেড়ে যেতে লাগলো। সে কিছু বলতে মুখ খুলবে, পাশ থেকে আরশি বলে উঠল, মরে যাব তাও মাফ চাইবো না। তোর ভাগ্য ভালো, তাই এখনো সুস্থ সবলভাবে এখানে দাঁড়িয়ে আছিস। মনে রাখিস, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ফাহাদ হেসে বলল, সেটা আমিও জানি, কিন্তু আমাকে শাস্তি দেওয়ার জন্য আগে আমাকে ধরতে হবে। কে ধরবে? ফাহাদ এবার আরশির কাছে আসলো। আরশিকে বলল, শোনো সুন্দরী, তোমাকে আমি ফাঁসাতে চাইনি। ভেবেছিলাম ওদের কলেজ থেকে বের করে দেওয়ার পর তোমাকে আমি নিজের করে নিব, কারণ তখন তো ঈশান নামক বাধা আর থাকবে না।
বলেই সে হাসতে লাগলো আর ঈশান ফাহাদকে মারতে হাত উঠাতে নিলে আরশি সে হাত ধরে ফেলে। ঈশান আরশির দিকে তাকালে সে চোখ দিয়ে না মারতে ইশারা করে। জেসি পাশ থেকে বলল, ফাহাদ, একটা প্রবাদ শুনেছিস তো, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ফাহাদের এই কথা শুনে রাগ হলেও সে আর কিছু বলল না। প্রিন্সিপাল স্যার এবার নিজের বক্তব্য শুরু করলেন। প্রিয় স্টুডেন্টসরা আর শিক্ষকগণ, আপনারা সবাই হয়তোবা জেনে গেছেন যে আপনাদেরকে আজকে কেন এখানে ডাকা হয়েছে। এই যে স্টেজে কিছু ছেলেমেয়েদের দেখতে পাচ্ছেন, তারা হচ্ছে কলেজের বিখ্যাত ফ্রেন্ডস গ্রুপ। তারা কি অপরাধ করেছে তাও আপনারা জানেন, তাই আজ তাদের সসম্মানের সাথে কলেজ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আর সেই সিদ্ধান্তে সকল শিক্ষক একমত প্রকাশ করেছেন। তাদের সাথে সাথে একজন শিক্ষককেও বহিষ্কার ঘোষণা করা হয়েছে, কারণ সে এরকম জঘন্য কাজের সাথে যুক্ত ছিল। আরশি এবার কান্না আটকে রাখতে না পেরে হেসকি তুলে কান্না করে দিল। ঈশান তাকিয়ে দেখতে লাগলো। প্রিন্সিপাল স্যার আবার বললেন,